নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প রহস্যের চাবি, কলমে স্নিগ্ধা দাস। আমি ময়ূরাক্ষী, সবেমাত্র বিএ পাশ করেছি। এখনই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। হ্যাঁ, এতে আমার মায়েরও সম্পূর্ণ মত আছে। ওনারা চান যত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বিদায় করা যায়। আপনাদের একটা চুপি চুপি কথা বলে রাখি, আমারও ইচ্ছে করে না বেশি পড়াশোনা করতে, কিন্তু আমার ইচ্ছেটা মনে হয় হবে না। শুনলাম আমার বাবার সঙ্গে আমার হবু শ্বশুর মশাইয়ের কথা হয়েছে, ওনারা আমাকে এমএ পড়াবেন। কী আর করা যাবে। বিয়ের পর দিন দুধে আলতায় পা ডুবিয়ে যখন শ্বশুর বাড়িতে পা রাখলাম, তারপরেই আমার শ্বশুরমশাই আমাকে একটা চাবির গোছা ধরিয়ে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই সংসারের চাবিকাঠিটা তোমায় দিলাম, তুমি বুদ্ধিমতী, তোমার বুদ্ধিতেই চালনা করবে। সেদিন বুঝতে পারিনি, আজ বুঝি। ওটা শুধু চাবির গোছা ছিল না, ওটার সঙ্গে একটা চাবি ছিল, রহস্যের চাবিকাঠি। আমি শুনেছিলাম আমার শাশুড়ি মা অনেক দিন আগে, মানে আমার স্বামী সৌজন্য যখন 2 বছরের, তখন তিনি মারা গিয়েছিলেন। সৌজন্যের ঠাকুমা দাদুই ওকে মানুষ করেছে। এখন অবশ্য তারা কেউই বেঁচে নেই। আর একজন আছেন এ বাড়িতে, তিনি হলেন মানদা মাসি। সৌজন্যের জন্মের অনেক আগে থেকেই মানদা মাসি আর তার বর সুকুমেশও এই বাড়িতে থাকেন। আমার শ্বশুরমশাইয়ের বিজনেস আছে, সেই বিজনেস শ্বশুরমশাই আর তার ছেলে মানে সৌজন্য দেখাশোনা করে। বাড়ির পিছন দিকে অনেকগুলো ঘর আছে, সেখানে পাথর কেটে নানা রকম শোপিস তৈরি হয়, সেই শোপিসগুলোই ওদের শোরুমে বিক্রি হয়। বাড়ির পিছন দিকে খানিকটা জায়গা জুড়ে বড় বড় গাছ আছে, আম, জাম, কাঁঠাল, মেহগনি, আরও কিছু ফুলের। অষ্টমঙ্গলা থেকে যেদিন শ্বশুর বাড়িতে গেলাম, তার পরের দিন, বৌমা কোথায়? এই যে বাবা, চা বানাচ্ছি, চাটা বানিয়ে নিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। চা নিয়ে ভয়ে ভয়ে গেলাম ওনার ঘরে। গিয়ে দেখি ওনার পুত্রও সেখানে আছে। আমি ওনাদের চা দিতে শ্বশুরমশাই আমাকে বসতে বললেন। তিনি চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিলেন। বাহ, বেশ সুন্দর হয়েছে চাটা, কিন্তু বৌমা আমরা চাই না তুমি রান্নাঘরেই তোমার জীবনটা কাটিয়ে দাও। তুমি যদি রান্না করতে ভালোবাসো তাহলে মাঝে মাঝে সেটা তুমি করতেই পারো। সৌজন্য বলে, তা বলে যেন ভেবো না আমরা খেতে ভালোবাসি না, খেতে আমরা বাপ বেটাতে ভালোই বাসি। শ্বশুরমশাই বলেন, যেটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমি তোমাকে আজই কলেজে ভর্তি করে দেবো। আমি বলি, আজই? 2 দিন পর থেকেই আমি কলেজ যেতে শুরু করি। যেহেতু মর্নিং কলেজ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিতেই মানদা মাসি আমাকে চা বিস্কুট দেয়। টিফিন দিতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি। সেদিন কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে আমি স্নান করে আসতে মানদা মাসি আমার সামনে ভাতের থালা দেয়। এ কি মানদা মাসি, তুমি আমাকে এখন ভাত দিলে কেন? অল্প কিছু খাবার দাও না, এখন তো কেউই খায়নি। সেই সময় শ্বশুরমশাই বাড়িতে আসছিলেন, তিনি ওর কথাটা শুনতে পান। তিনি ডাইনিং টেবিলের সামনে এসে বললেন, বৌমা, আমার বাড়িতে এরকম কোনো নিয়ম নেই কোনো দিনই, যে বাড়ির ছেলেরা আগে খাবার খাবে বউরা পরে খাবে, এটা আমি চাই না। মানদার রান্না হয়ে গেলে যার খিদে পাবে সে খাবে, আর তুমি তো সেই কোন সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলে। বাড়ি এসে ভাত না খেলে চলে? মানদাকেও বলা হয়েছে আমাদের যদি কোনো কারণে খেতে আসতে দেরি হয় সেও যেন খেয়ে নেয়। সেদিন ছিল বুধবার। আমি কলেজ থেকে ফেরার সময় দেখি ওদের শোরুম বন্ধ। মানদা মাসি দরজা খুলতে আমি জিজ্ঞাসা করলাম, আজ দোকান বন্ধ? আরে, একজন একটা বড় শিব ঠাকুরের মূর্তি চেয়েছেন, ওনারা ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত করবেন, তাই দোকানে ওরকম বড় মূর্তি নেই বলে তোমার শ্বশুরমশাই আর তোমার বর কাঁচামাল কিনতে গেছে, ওদের আসতে দেরি হবে তাই দোকান বন্ধ রেখে গেছে। ওনারা খেয়ে গেছেন মানদা মাসি? হ্যাঁ গো, তোমার বরটা খেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে ওদের ভাত খাইয়ে দিয়েছি, এবার তোমার খাওয়া হলে আমার কাজ ছাড়া। তাহলে আমরা দুজনের খাবার নিয়ে চলে এসো, আমি চট করে স্নানটা করে আসছি। এ কি মানদা মাসি, আমাকে একা খেতে দিয়ে গেলে যে, তোমার ভাতের থালা কই? আরে বাবা, তুমি খেয়ে নাও না, তারপরেই আমি আমি কোনো কথা না বলে রান্নাঘরে যাই। আমার মনে হয় রান্নাঘরে আমাকে দেখে মানদা মাসি চমকে ওঠে। আমি দেখি টেবিলে 2টো থালায় ভাত তরকারি সাজাচ্ছে মানদা মাসি। আমি বলি, ও এই ব্যাপার, সেটা আগে বললেই হতো। মানদা মাসি বলে, কী আবার ব্যাপার গো? এই যে দেখতে পাচ্ছি 2টো থালা সাজাচ্ছ, কর্তাগিন্নি একসঙ্গে খাবে তাই না? ধুর, তোমার মেসো তো ওদের সঙ্গেই খেয়ে গেছে, আমার বয়স হচ্ছে তো তাই ভুলে 2টো থালা।
তাড়াতাড়ি করে ওই থালাটা না সাজিয়েই একটা সাজিয়ে নিয়ে এসে ডাইনিং টেবিলের সামনে মাটিতে বসে পড়ে মানদা মাসি। আমি কিছু বলতে গেলে মানদা মাসি বলে, না বাপু, মাটিতে না বসে খেলে আমার ভাত হজম হবে না। খাওয়ার পর আমি ঘরে না গিয়ে ছাদে যাই। আমি ভাবি বাড়িটা একতলা হলে কি হবে, বেশ বড়ই, বাড়ির পিছনে কতটা জায়গা, কত গাছ। এই কদিনে আমি বাড়ির পিছন দিকটা যাইনি। কিন্তু একদিন দেখতে হবে। হঠাৎ করে আমার চোখে পড়ে মানদা মাসি গাছের পিছন দিক থেকে আসছে। আমি অবাক হয়ে যাই। তাড়াতাড়ি করে ছাদের মেঝেতে বসে পড়ি। খাঁজ কাটাগুলো দিয়ে যতটা দেখা যায় দেখতে থাকি। আমার মনে হয় বাগানে একদম পিছন দিকে একটা ঘরের মতো আছে। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে যাই, ভাবি মানদা মাসিকে জিজ্ঞাসা করবো এক্ষুনি, কিন্তু খানিকটা নেমে দাঁড়িয়ে পড়ি। মনে মনে ভাবি এখন কাউকে কিছু বলবো না, দুদিন দেখি তারপর। পরদিন সকালবেলা সৌজন্য আমাকে ডাকে, বলে, কি গো, এখনও উঠলে না, আজ কলেজ নেই? আমি কোনো মতে চোখটা খুলে বলি, আমার শরীরটা খুব খারাপ করেছে, মনে হয় জ্বর আসছে। সৌজন্য বলে, ঠিক আছে, তুমি ঘুমাও, তোমাকে আজ কলেজ যেতে হবে না, একটু বেলা হলে তোমায় আমি ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টরের কাছে গেলে তিনি বলেন, তোমার তো জ্বর নেই, মনে হয় কোনো টেনশন থেকে হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, প্রয়োজন হলে খাবে, আর আজ রেস্ট নিলেই মনে হয় ঠিক হয়ে যাবে। দুপুরবেলা সবার খাওয়া হলে আমি ঘরে ঘুমোতে যাচ্ছি বলে ছাদে উঠে মাটিতে বসে পাঁচিলের খাঁজ দিয়ে লক্ষ্য রাখি। দেখি মানদা মাসি তার নিজের ঘরের পিছনের দরজা খুলে বের হলো। হাতে একটা থালা, সেটা ঢাকা আছে। চারদিক তাকিয়ে নিয়ে গাছের পিছন দিকে চলে যায়। একটু পরেই খালি থালা নিয়ে তাড়াতাড়ি করে ওর ঘরের ভিতরে ঢুকে পড়ে। পরদিন আমি কলেজ যাই না। ছাদ থেকে লক্ষ্য রাখি, যেই দেখি মানদা মাসি বাগানের গাছের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গিয়ে এক পা করে ওই ঘরের দিকে যেতে থাকি। দূর থেকে দেখতে পাই ওই ঘরের নিচু একটা জানলা মতন আছে। সেখানে মানদা মাসি থালাটা রেখে দেয়। মানদা মাসি পিছন ফিরে আমাকে দেখতে পেয়েই ভূত দেখার মতো চমকে ওঠে। তো তুমি এখানে কেন বৌমা? তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। আমি কিছু না বলে চুপ করে মানদা মাসির ঘরের ভিতর চলে আসি। মানদা মাসি বলে, তুমি ঘরে যাও। আমি কিছু জিজ্ঞাসা করার সাহস পাই। মনে মনে ভাবি, একদিন তো আমি দেখবই ওখানে কে থাকে। নিজের ঘরে এসে বসে বসে নানান কথা ভাবছি, এমন সময় দেখি দরজায় মানদা মাসি। ঘরে ঢুকে মাটিতে বসে, কি হয়েছে মানদা মাসি, ওখানে কে থাকে? বৌমা, আজ আমি তোমাকে যা যা বলবো সে কথা যেন তোমার শ্বশুর আর সৌজন্য জানতে না পারে। ওরা নিশ্চয়ই তোমাকে একদিন বলতো, কিন্তু তুমি আজ যা দেখলে তাই। তোমার দাদা শ্বশুরের সময় থেকেই এই পাথরের ব্যবসা চলে আসছে। সেই সময়ে বাইরে থেকে শোপিস আসতো। তোমার শ্বশুর তখন ব্যবসায় ঢুকলো, তারপর ওনারা ঠিক করেন বাড়িতে একটা ছোটোখাটো কারখানা করবেন, যেখানে লোকেরা শোপিস তৈরি করবে। কথা মতো বাগানে কয়েকটা ঘর তৈরি হতে শুরু করলো। তোমার শাশুড়ি তখন নতুন বউ, তাকে বাড়ির পিছনে যেতে বারণ করেন বড় মা বড় বাবা। তাদের চা জল খাবার আমিই দিয়ে আসতাম। তবুও মাঝে মাঝে দেখতাম যে দুপুরের দিকে বড় বাবা বড় মা ঘুমোলে তোমার শাশুড়ি মিস্ত্রিদের যে হেড তার সঙ্গে গল্প করতো, হাসতো। আমার চোখে তো খারাপ লাগতো, আমি কাজের লোক, কিছু বলতে পারতাম না। একদিন তোমার শ্বশুরের চোখে পড়ে, সে নিয়ে অনেক অশান্তি হয়। রাগ দেখিয়ে তোমার শাশুড়ি বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি কাছেই ছিল। কটা দিন পর ওর মা এদের হাতে পায়ে ধরে এখানে রেখে যায়, কিন্তু কথায় বলে না, স্বভাব যায় না মোলে। আবার সেই একই রকম ঘটনা ঘটতে থাকে। আবার একদিন তোমার শ্বশুরের চোখে পড়ে। সেই দিন এতটাই অশান্তি হয়েছিল যে তোমার শ্বশুর ওর গায়ে হাত তোলে। তখনই বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোতে যায় তোমার শাশুড়ি। তোমার শ্বশুর ছেলেকে ওর কোল থেকে কেড়ে নিয়ে ওকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কটা দিন কাটার পর পাড়ার একজনের থেকে জানতে পারা যায় যে তোমার শাশুড়ি ওই রাজমিস্ত্রিটাকে নাকি বিয়ে করেছে। সেই লজ্জায় তার মা বাবা এখান থেকে কোথায় যেন চলে যায়। সৌজন্য প্রথম প্রথম মা করে খুব কাঁদতো। বড় মার তো বয়স হয়েছিল, তিনি তো সামলাতেই পারতেন না। আর তোমার শ্বশুর সেই দিন থেকে বেশিরভাগ সময় ঘরেই কাটাতেন। আমি তখন সৌজন্যকে আঁকড়ে ধরি, চেষ্টা করি মায়ের মতো ভালোবাসা দিতে। সেই সময় আমি ভগবানকে বলতাম, যাকে সন্তান দিলে সে তার মায়ের সম্মান রাখলো না, আর তুমি আমার কোল শূন্য রাখলে যে আমি এত বাচ্চা ভালোবাসি।
এইভাবে কেটে যায় কয়েকটা বছর। সময় মানুষকে কিছুটা হলেও ক্ষতের ওপর প্রলেপ দেয়। আস্তে আস্তে তোমার শ্বশুর স্বাভাবিক হবার চেষ্টা করে, ছেলের দিকে মনোযোগ দেন। ছেলেই তখন তার ধ্যান জ্ঞান। সৌজন্য লেখাপড়া শেষ করে বাবার ব্যবসায় মন দেয়। বেশ ভালোই চলছিল। মনে হয় বছর 5 আগে। তখন বেশ রাত, শীতের রাত, চারদিক নিঝুম। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার ঘরে শোবার বন্দোবস্ত করছে। দরজায় আস্তে আস্তে কড়া নাড়ার আওয়াজ হয়। অত রাত্রিরে একা দরজা খোলার সাহস আমার হয়নি। আমি সৌজন্যকে ডাকি। দরজা খুলতেই আমরা দেখি একজন বাইরে দাঁড়িয়ে আছে, কাপড় দিয়ে মুখটা ঢাকা। আমরা বারবার কে আপনি, কে আপনি বলতেই উনি কাপড়টা সরান। ততক্ষণে বাড়ির সবাই দরজার সামনে এসে গেছে। মুখের কাপড় সরাতেই আমরা চমকে উঠি। তোমার শ্বশুর বলেন, এখানে কি চাই? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে পা দেওয়ার? সৌজন্য তো চিনতে পারিনি, কীভাবেই বা চিনবে? উনি সৌজন্যকে বলেন, বাবা আমি তোমার মা। সৌজন্য বলে, মা? আমার মা তো মারা গেছে। আপনার লজ্জা করে না মা শব্দটা উচ্চারণ করতে? বাবা আমার সব বলেছে। মা কথাটার অর্থ জানেন? মা কখনো নিজের সংসার আর সন্তান ছেড়ে যেতে পারে? তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও বলে বড় বাবার পা ধরতে যায়। তিনি বলেন, তুমি ক্ষমারও অযোগ্য, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সে কাঁদতে কাঁদতে বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যার সঙ্গে গেছিলাম সে আমার সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে। তাছাড়া আমার মা বাবা কোথায় তাও তো আমি জানি না। আমি এখন কোথায় যাব? বড় বাবা সবাইকে ডেকে ঘরের দরজা বন্ধ করে আলোচনা করে। কিছুক্ষণ পর তোমার শ্বশুর তখন ওনাকে পিছনের ঘরে রেখে বাইরে থেকে দরজাটা আটকে দেন। বলে, এখন এখানে থাকো, কাল সকালে তোমার ব্যবস্থা করব। আর একটা কথা, তোমার গলা দিয়ে একটা আওয়াজ যদি বের হয় তাহলে তোমাকে মেরে এ ঘরে পুঁতে রাখবো। পরের দিন কারখানা বন্ধ রাখে বড় বাবা। দুটো মিস্ত্রি দিয়ে গাছের পিছন দিকে থাকার মতো ঘর আর বাথরুম করে দেয়। গাছ তো ছিলই, আরও কটা গাছ দিয়ে আড়াল করে দেয়। সেই থেকে ওখানেই থাকে। আমি দুবেলা খাবার দিয়ে আসি। প্রতিদিন রাতের বেলা সবাই ঘুমালে আমি ঘর পরিষ্কার করে কিছু শুকনো খাবার জল দিয়ে আসি। এভাবেই চলছে এতগুলো বছর। একটা আশ্চর্য কথা, সেই দিন থেকে এত বছর কোনোদিনও চেঁচামেচি করেনি। আগে আমার সঙ্গে কথা বলতো, এখন কিছুই বলে না, চুপ করে বসে থাকে। জানলা দিয়ে আওয়াজ করলে খাবারটা এসে নিয়ে যায়। আমি তোমাকে যা যা বললাম সে কথা এখনই কাউকে বলার দরকার নেই। ওরা যখন বলবে তখন বলো না হয়। আমি বলি, আমি ওনাকে একবার দেখতে পারি মানদা মাসি? কিছুক্ষণ চুপ থাকার পরে মানদা মাসি বলে, যেদিন তোমার শ্বশুর আর বর কাঁচামাল আনতে যাবে সেদিন নিয়ে যাব। কয়েকদিন পর আমি সবে কলেজ থেকে এসে বসেছি। বৌমা, আমার সঙ্গে চলো। ওরা অনেকক্ষণ বেরিয়েছে, আর যারা কাজ করছিল তারা খেতে গেছে। আর একটা কথা, তুমি আমার মতো একটা ছাপার শাড়ি পরে নাও, হঠাৎ করে কেউ দেখলে ভাববে আমি। আমরা দুজন আগে পড়ে করে ওই ঘরটার সামনে আসি। ঘরের উঁচু জানলাটা দিয়ে আমি ভিতরে চোখ রাখি। দেখি ঘরের ভিতর একটা খুব কম পাওয়ারের আলো জ্বলছে, আর উনি মনে হচ্ছে শুয়ে আছেন। জানালায় আওয়াজ করতে উনি ওঠে, আস্তে আস্তে এদিকে আসেন। আমি দেখি একজন বেটে খাটো মহিলা, মাথার চুলগুলো জট পাকানো। যতটা তার বয়স তার চেয়ে দ্বিগুণ বয়স লাগছে। মানদা মাসির কাছে শুনেছি এককালে ফর্সা সুন্দরী ছিলেন, এখন তার রূপের ছিটে ফোটাও নেই। মনে মনে ভাবি, রূপই হয়তো তার কাল হয়েছিল। বৌমা, তোমাকে চাবির গোছাটা আনতে বলেছিলাম। এই তো মানদা মাসি। আমি না, তুমিই খোলো। দেখে রেখো এই চাবিটা, আজ তুমি তোমার চাবি দিয়েই খোলো। চাবি খুলে ঘরে ঢুকতেই আমাকে দেখে উনি মানদা মাসিকে ইশারা করে জিজ্ঞাসা করেন। মানদা মাসি বলে, তোমার ছেলের বউ গো। উনি কি বুঝলেন কে জানে, বারে বারে মাথা নাড়তে লাগলেন। তারপর ইশারা করেই আমাকে ঘর থেকে চলে যেতে বলে। মানদা মাসি বলে, তাড়াতাড়ি ঘরে চাবিটা দাও, চলো চলো যাই। যদি ওরা এসে পড়ে তাহলে ওরা আমাকে আর আস্ত রাখবে না। সেই দিনের পর থেকে 1-2বার আমি একা গিয়েই খাবার দিয়ে এসেছি। প্রায় 2 মাস বাদে রাতের বেলা আমি আর সৌজন্য ঘুমোচ্ছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় শ্বশুরমশাইয়ের ডাকে। উঠে দরজাটা খুলতেই তিনি বলেন, বৌমা, সৌজন্যকে নিয়ে আমার সঙ্গে এসো। ঘর থেকে আমরা বেরোতেই শ্বশুরমশাই বলেন, তোমরা আমার সঙ্গে এসো।
শ্বশুরমশাইকে বাগানের দিকে যেতে দেখে সৌজন্য ওনাকে কিছু বলতে যায়। উনি সৌজন্যকে চুপ করতে বলেন। আস্তে আস্তে আমরা সবাই ঘরে ঢুকি, দেখি উনি বিছানায় ঘুমিয়ে আছেন আর মারণাবাসী দরজার কাছে বসে। আমি তখনই বুঝতে পারি যে উনি শান্তির ঘুম ঘুমোচ্ছেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।